এদিকে 15ই আগস্ট ইতিহাস ঘটাতে চলেছে আওয়ামী লীগ। শেখ হাসিনাকে গ্রিন সিগন্যাল তারেক রহমানের। একে একে সফল হচ্ছে ভারতের মাস্টার প্ল্যান। শেখ হাসিনা আতঙ্ক, আওয়ামী লীগ আতঙ্ক। এত ভয় শেখ হাসিনাকে নিয়ে? তাহলে কি শেখ হাসিনা এই দিনে কিছু একটা ঘটাতে চলেছে বাংলাদেশে? 21শে আগস্ট দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একে কি বলে ঠেলার নাম বাবাজি? রয়ের প্রধানের বৈঠক, জাতিসংঘে আল কায়দার রিপোর্ট এবং ভারত, আমেরিকা, চীনের অভিন্ন চাপে বিএনপি সরকারের 180 ডিগ্রি ইউটার্ন। আছে নৌকা ছিল নৌকা, আছে নৌকা ছিল নৌকা, থাকবে নৌকা ইতিহাসে বাংলাদেশে, আমাদের বাংলাদেশে। কালকেই আমাদের রড় করতে হতে পারে। লক্ষ লক্ষ নেতা কর্মী ওনাকে ঘিরে মানব ঢাল তৈরি করে রাখবে এবং লক্ষ কোটি মানুষ তাকে নিরাপত্তা দিবে। শেখ হাসিনা ডিসেম্বরে যে বাংলাদেশে ফিরে আসবে সেই বার্তাও ভারত ক্লিয়ার করে দিয়েছে এবং শেখ হাসিনার গায়ে যাতে একটা আচরণ না পড়ে সে বিষয়ে বর্তমান বিএনপি সরকারকে ক্লিয়ার বার্তা দিয়ে দিয়েছে, যাতে একেবারেই 100%। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, দেশের মধ্যে ঘটে যাওয়া বেশ কিছু চলমান ঘটনাবলী থেকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশবিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনের সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো দর্শক, আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। শেখ হাসিনা সম্পর্কে এত হুমকি ধমকি, অথচ প্রশাসনের কাজকর্ম তো বলে দিচ্ছে কতটা আতঙ্কে রয়েছে তারা। শেখ হাসিনা আতঙ্ক, আওয়ামী লীগ আতঙ্ক। 15ই আগস্টকে ঘিরে বাংলাদেশের সাদো রব। জানা যাচ্ছে তারা নাকি গোপন সূত্রে খবর পেয়েছে আওয়ামী লীগ নাকি কিছু ঘটাতে পারে, তাই নাকি এই সাদো রব। এখন প্রশ্ন উঠছে, এত ভয় শেখ হাসিনাকে নিয়ে? তাহলে কি শেখ হাসিনা এই দিনে কিছু একটা ঘটাতে চলেছে বাংলাদেশে, যে কারণে এত তৎপরতা বাংলাদেশ প্রশাসনের? জানা যাচ্ছে 15ই আগস্ট উপলক্ষে সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। সংস্থাটি জানিয়েছে, নিষিদ্ধ সংগঠন, উগ্রবাদী গোষ্ঠী এবং দুষ্কৃতীদের নাশকতা ঠেকাতে গোয়েন্দা নজরদারি জোরদার, সংবেদনশীল এলাকায় নিরাপত্তা বৃদ্ধি এবং র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার র্যাব থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। র্যাব জানায়, 15ই আগস্ট কেন্দ্র করে প্রত্যেক ব্যাটালিয়ন নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকা নিরাপত্তা হুমকি পর্যালোচনা করে নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করেছে। পাশাপাশি সংবেদনশীল স্থানগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখন প্রশ্ন উঠছে, প্রশাসনের তরফে কেন বলা হচ্ছে নিষিদ্ধ সংগঠন? আওয়ামী লীগ তো নিষিদ্ধ সংগঠন নয়, তাদের কার্যক্রম নিষিদ্ধ। প্রশাসনের পক্ষ থেকে যদি এমন মন্তব্য করা হয় তবে তো রাজনৈতিক দলগুলির বারবারন্ত তো হবেই, আর সেটা হচ্ছেও। যে কোনো সাধারণ মানুষকে আওয়ামী লীগ দাগিয়ে দিয়ে তাদেরকে কার্যত কাঠগড়ায় তোলা হচ্ছে, হেনস্থাও করা হচ্ছে। এরপর সেই তীব্রতা যে আরো বাড়বে সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। এমনকি প্রশাসনের তরফে এটা বলা হচ্ছে যে সন্দেহভাজন ব্যক্তি বা নিষিদ্ধ সংগঠনের মাধ্যমে নাশকতা বা অপতৎপরতা প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি প্রয়োজনীয় নিরাপত্তা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছে বাহিনীটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব এবং অপপ্রচার ঠেকাতে সাইবার পেট্রোলিংয়ে জোরদার করা হয়েছে। বিভ্রান্তিমূলক পোস্ট, মন্তব্য বা ছবি এই আপলোডের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে র্যাব। বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বারবার বক্তব্য দিতে গিয়ে এই মন্তব্যই করছেন যে শেখ হাসিনা ফিরলে তখনই তাকে ফাঁসি দিয়ে দেওয়া হবে। এমনকি আওয়ামী লীগকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করা উচিত বলে অনেকে বলছেন। অথচ আওয়ামী লীগের বিরুদ্ধে এখন সতর্ক করছে প্রশাসন। তারা যদি বিশ্বাস করে যে আওয়ামী লীগ নেই বাংলাদেশে, তাহলে এত সাজো রব কেন, এত তৎপরতাই বা কেন? তাহলে তো বলতেই হয় সরকার বা প্রশাসন বিশ্বাস করে যে আওয়ামী লীগের অস্তিত্ব রয়েছে বাংলাদেশে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আওয়ামী লীগের কোনো নেতা বা কর্মী বাংলাদেশে অরাজকতা করছে এমন কিন্তু খবর এখনো পর্যন্ত আসেনি, সেটা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে হোক কিংবা বিএনপির আমলে। এখন দেখার, সত্যিই 15ই আগস্টকে ঘিরে শেখ হাসিনা বা তার দল কি পরিকল্পনা করছে, যে কারণে বাংলাদেশের সমস্ত বাহিনীকে রাস্তায় নামিয়ে ফেলা হলো। দেশে যাওয়ার আগে আমাদেরকে নির্দেশনা দিবেন, সেই নির্দেশনা অনুসারে আমরা একেবারে প্রস্তুত হয়ে আছি। আপনি শুনে থাকবেন যে আমরা কিন্তু প্রস্তুতিটি এমন রাখছি যে এমনও হতে পারে, আমাদের নেত্রী যেহেতু বলেছেন আমি ডিসেম্বরের মধ্যেই যাব। তিনি কিন্তু একসময় বলেছিলেন আমি ডিসেম্বরে যাব। এখন কিন্তু শব্দের পার্থক্য আছে নবনীতা। তিনি কিন্তু এখন বলছেন আমি ডিসেম্বরের মধ্যেই যাব। আমরা কাজে কালকেই আমাদের রওনা করতে হতে পারে, তেমন প্রস্তুতি আমাদের রয়েছে। আমরা প্রস্তুতি নিয়ে রাখছি, আমরা সারা বাংলাদেশকে আমরা প্রস্তুতি নিয়ে রাখছি। আমি আশা করি 12ই ফেব্রুয়ারির তথাকথিত সান্ধ্যকালীন নির্বাচনের মধ্যে
মাধ্যমে যারা ক্ষমতায় এসেছেন তাদের ব্যর্থতার ফিরিস্তি আমি টানতে চাই না। আপনি পরে প্রশ্ন করলে আমি উত্তর দেব। কিন্তু আমার মনে হয় তাদের বোধোদয় হবে যে বাংলাদেশ আওয়ামী লীগ একটি প্রাচীনতম ঐতিহ্যবাহী রাজনৈতিক দল। এই দলটির নেতৃত্বে অনেক কিছু হয়েছে, বাংলাদেশের স্বাধীনতা হয়েছে। এই দলের কার্যক্রমের উপর নিষিদ্ধ আইন, এটি জুলুম, এটি অত্যাচার, এটি ফ্যাসিস্ট আচরণ, এটি অগণতান্ত্রিক আচরণ, স্বৈরাচারী আচরণ। কাজে এই আওয়ামী লীগের উপর থেকে এই বিধিনিষেধ প্রত্যাহার করা হোক। যে জয় বাংলা ধরে দিয়ে আজকে যিনি প্রধানমন্ত্রী আছেন, তার বাবা জয় বাংলা স্লোগান দিয়েছেন, তার পিতাও জয় বাংলা স্লোগান দিয়েছেন, সেই জয় বাংলা স্লোগানকে নিষিদ্ধ করেছেন। সেই জয় বাংলা স্লোগানের উপর থেকে বিধিনিষেধ প্রত্যাহার করা উচিত। কারণ জয় বাংলা স্লোগানকে নিষিদ্ধ করা মানে ওই ৭১-এর ঘাতক জামাত, শিবির, এনসিপি এবং জঙ্গিদেরকে সমর্থন করা। বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা মানে হলো ওই ৭১-এর ঘাতক জামাত, শিবির, এনসিপি এবং জঙ্গিদের পক্ষ অবলম্বন করা। সিদ্ধান্ত নিতে হবে ওনাকে, উনি কোন পক্ষ নেবেন, উনি কোন পক্ষে থাকবেন। জাহাঙ্গীর কবির নানক, এই কথাটা তো এবং মানে নানা ঘটনা প্রবাহ এত দ্রুত ঘটছে, শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর বিশেষ করে গত কয়েক সপ্তাহে যে এক রকমের ভূরাজনৈতিক ভাবে যে নানা রকম তৎপরতা চলছে পরিষ্কার হয়ে উঠছে। ভারতের বিভিন্ন সাংবাদিকদের বিশ্লেষণ, ভারতের সংবাদ মাধ্যমের আলাপ, নানা সূত্রে যে সব খবর পাওয়া যাচ্ছে তাতে সার্জিও গোরের ঢাকা সফর, তারপর ভারতের গোয়েন্দা প্রধানের ঢাকা সফর, এমনকি এই যে দীনেশ ত্রিবেদী বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত, তিনি অবশেষে 2 মাস পরে তারেক রহমানের সাক্ষাৎ পেলেন, আমাদের প্রধানমন্ত্রী। তারপর প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ পাওয়ার পরই তিনি গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একেবারে একান্ত বৈঠক করলেন। এবং তারপর থেকে ভারতের সংবাদ মাধ্যমগুলো কিন্তু লিখতে শুরু করেছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এই মাসের শেষে দিল্লি সফরে যাবেন। এবং অনেক সংবাদ মাধ্যম লিখতে শুরু করেছে যে এর পরপরই শেখ হাসিনার দেশে ফেরার ব্যবস্থা হচ্ছে এবং ভারত সরকার শেখ হাসিনার পূর্ণ নিরাপত্তায় দেশে ফেরার জন্য নানা রকম চাপ প্রয়োগ করছে বাংলাদেশ সরকারের উপর। মার্কিন যুক্তরাষ্ট্র সেই বিষয়টিকে সমর্থন করছে। এসব মিলিয়েই কি আপনারা একরকমের বুঝতে পারছেন যে দেশে ফেরার জন্য একটা অনুকূল পরিস্থিতি সৃষ্টি হবে? তারেক রহমানকে শেষ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে? মানে আপনারা যে দেশে আছেন সে দেশের দিক থেকে অনেক রকম তৎপরতা টের পাচ্ছেন আপনারা? না দেখেন, সেটি আমরা যে দেশে আছি সে দেশের আভ্যন্তরীণ রাজনীতি বা ফরেন পলিসি ব্যাপার, আমি সেই ব্যাপারে এই স্পর্শকাতর বিষয়ে আমি কথা বলবো না। আমি শুধু বলবো যে আওয়ামী লীগ আমাদের প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনা, আপনি হিসেবটি মিলিয়ে নেন, দেখবেন এইসব তৎপরতা এই কিছুদিনের মধ্যে তো একটা ব্যাপক তৎপরতা হলো। তার বহু আগে কিন্তু আমাদের প্রাণের নেত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন যে আমি বাংলাদেশে যাবই, বাংলাদেশের মানুষের কাছে আমি যাব, বাংলাদেশের মানুষ ভালো নেই, তাদের কষ্ট আমি আর নিতে পারছি না, আমি ফিরে যাব। কাজে এই দুটি বিষয় হলো, একটি হলো আমাদের দলীয় ব্যাপার, আমাদের নেত্রীর সিদ্ধান্ত, আরেকটি হলো আমরা যেখানে আছি তাদের ফরেন পলিসি বা তাদের কূটনৈতিক কার্যক্রম, এগুলি হলো তাদের বিষয়। আমরা সে বিষয়ে আমরা কথা বলবো না, স্পর্শকাতর বিষয়ে আমরা কথা বলতে চাই না, বলা ঠিক হবে না। তো নবনীতা, আমি বলবো যে এই দলটি জনগণের উপর জনগণের শক্তিতে বলিয়ান হয়, জনগণের উপর আস্থা রেখেই কিন্তু আমাদের নেত্রী শেখ হাসিনা দেশবাসীকে, বিশ্ববাসীকে বলেছেন যে আমি ডিসেম্বরের মধ্যেই দেশে যাব। আপনি জানেন যে দিল্লিতে যে সাংবাদিক সম্মেলন হলো ফরেন করেসপন্ডেন্ট ক্লাবের, কি হয়েছে এটি নিয়ে, কত নোংরামি করেছে ক্ষমতাসীনরা এবং সাম্প্রদায়িক অশুভ শক্তি। কিন্তু সর্বশেষ বর্তমান সরকারের পররাষ্ট্রমন্ত্রীও খুব ন্যাক্কারজনক একটি স্টেটমেন্ট দিয়েছে। তো কিন্তু তারপরেও তো আমাদের নেত্রী শেখ হাসিনা, নির্ভীক নেত্রী শেখ হাসিনা, তিনি কিন্তু সেই প্রেস কনফারেন্স করেছেন। এবং দেখেন, দিস ইজ দি ফার্স্ট টাইম যে তার সন্তান সজীব অজের জয় 5ই আগস্টের পর, দিস ইজ দি ফার্স্ট টাইম যে এক মঞ্চে এক জায়গায় একত্রিত হয়ে কথা বলেছেন, মেসেজ দিয়েছেন দেশবাসীকে। তো আমি বলবো যে আসলে ক্ষমতাসীনদের কে বুঝতে হবে এই ভারত জুজু এ দেখে বহু রাজনীতি হয়েছে বাংলাদেশে। আমরা দেখেছি এটি খুনি মোশতাক, ডালিম, শাহরিয়াররা যখন ক্ষমতায় এসেছে তখনও ভারত বিরোধী জিকির করেছে। তারপরে জিয়াউর রহমান যখন ক্ষমতায় এসেছে জিকির করেছে, আবার পদলেহন করেছে, আবার তারপরে জেনারেল এরশাদ ক্ষমতায় এসেছে, ক্ষমতা দখল করেছে, ভারত বিরোধী কথা বলেছেন। এটি একটি কেমন জানেন, সরি আমি স্ক্রিন চেয়ে দিচ্ছি, শিপন শাড়িটি কলকাতা থেকে কেনা,
কিন্তু ভারতের বিরুদ্ধে আপনি বলছেন। ভারত যখন ভিসা ছেড়ে দেয় তখন 3 মাইল বেবি লম্বা লাইন হয়ে যায়। লক্ষ লক্ষ মানুষ এখন ইন্ডিয়া ভারতে আসতে চায়। ওদের কাছে আসলে হিসেব নিকাশ চাই যে এখানে বাংলাদেশের কত ছাত্র লেখাপড়া করে, কি স্কুল, কি কলেজ, কি বিশ্ববিদ্যালয়, কি অন্যান্য কারিকুলামে, এদের ধারণাই নেই। আর ভারতের যে আর যে বিষয়টি আমি বলতে চাচ্ছি সেটি হলো যে ভারতের জায়গায় দাঁড়িয়ে আছে। ভারতকে ভারত দিয়ে এত ওনাদের টেনশন, কি স্লোগান দিত, ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা। সেই ঢাকা আলাদের মুরদ আমরা দেখেছি, পূর্বেও দেখেছি, এবারও দেখলাম। কাজেই এগুলো একটা সস্তা স্টান্টবাজি, যেগুলোর কোনো ভিত্তি নেই, মিথ্যার উপরে, মিথ্যার মেশাতে করা। কিন্তু এই যে শেখ হাসিনা দেশে ফিরলে তার একটা জীবনের ঝুঁকি আছে, এটা নানা সূত্রেই বলা হচ্ছে যে ভারতীয় গোয়েন্দা সংস্থার কাছেও এ বিষয়ে খুবই জোরদার তথ্য আছে যে শেখ হাসিনা দেশে ফিরলে তার উপর বিভিন্ন সশস্ত্র জঙ্গি সংগঠনের পাকিস্তানি গোয়েন্দা সংস্থার বাংলাদেশে তৎপরতা নিয়ে সজীব ওয়াজেদ জয়ও সেদিন সংবাদ সম্মেলনে উদ্বেগ প্রকাশ করলেন যে শেখ হাসিনা একটা টার্গেটের শিকার হতে পারেন, তাকে হত্যা করা হতে পারে। শেখ হাসিনা আবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে বলছেন যে তিনি জানেন তাকে হত্যা করা হতে পারে, কিন্তু তিনি দেশে ফিরবেনই। আপনারা বিষয়টা কিভাবে দেখছেন? আপনাদের নেত্রীর পূর্ণ নিরাপত্তা নিশ্চিত না হলে তিনি আসলে দেশে ফেরেন কি করে? এবং সরকারের একরকমের সহযোগিতা ছাড়া তো বোধহয় সেটা সম্ভব হবে না। আপনি তো দীর্ঘ সময় শেখ হাসিনার সঙ্গেও থাকলেন, আপনাকে আমি ওই প্রশ্নটাও করতে চাই যে 81-তে উনি যখন ফিরলেন তখন কিন্তু জিয়াউর রহমান সরকার তাকে নিরাপত্তা দেবেন এই নিয়ে ইন্দিরা গান্ধীর সঙ্গে প্রেসিডেন্ট জিয়ার একটা কথা হয়েছিল, সেগুলো নানা রকমের ঐতিহাসিক ভাষ্যে পাওয়া যায়। 11 সরকারের সময় যখন শেখ হাসিনা ফিরলেন, তিনি ফেরা মাত্র তাকে গুলি করে মারা হবে এমন ছিল কিনা? সরকার নিশ্চয়ই নিরাপত্তার দায়িত্ব নিয়েছিল। এ দফায় উনি মানে গেলে তো নিরাপত্তারও একটা ঝুঁকি আছে, আপনারা সেটা কিভাবে দেখছেন? দেখেন, দুটো বিষয়। একটি বিষয় হলো আমাদের প্রাণের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা যাবে কিনা। দেখেন, এই দুঃসাহসিক নেত্রী বারবার, আপনি জানেন 14 বার 19 বার যাকে হত্যার চেষ্টা করা হয়েছিল কোটালীপাড়ার 60 কেজি বোমা থেকে শুরু করে চট্টগ্রামে, এবং সর্বশেষ বিএনপি জামাত ক্ষমতাসীন যখন, তখন 21 আগস্ট 2004 সনে যে আর্জেন্স গ্রেনেড রণাঙ্গনে ব্যবহার হয়, সেই পাকিস্তানি আর্জেন্স গ্রেনেড ব্যবহার করে আমাদের নেত্রীর মৃত্যুকে নিশ্চিত করতে চেয়েছিল। দেখেন, এই মানুষটি নামাজি পরহেজগার মানুষ, পরোপকারী মানুষ, মানব সেবার মানুষ। এই মানুষটি তো বাবা নাই মা নাই, এই মানুষটির সঙ্গে দেশের মানুষ আছে, আর স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এবং পীর দরবেশ অলি আল্লাহর দোয়া রয়েছে তার প্রতি। বাংলাদেশের ভেতরে রেকর্ড পরিমাণ গ্যাস আর বিদ্যুৎ সংকট, একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে ভারী শিল্প কারখানা, কাজ হারাচ্ছেন লাখো মানুষ। আর এই জ্বলন্ত সমস্যার তাৎক্ষণিক সমাধান যখন খোদ বিএনপি সরকারের জানা নেই, তখন পর্দার আড়ালে কূটনৈতিক ক্ষেত্রে বড় সমস্যাটি সমাধানের দিকে নজর দিচ্ছে তারা। বহুল আলোচিত ব্রিক্স সম্মেলন এরিয়া সম্পূর্ণ দ্বিপাক্ষিক সফরে দিল্লি যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। দ্বিপাক্ষিক সফর বলেই সেটি হতে যাচ্ছে ব্রিক্স সম্মেলনের আগে, আগস্টের তৃতীয় সপ্তাহের একেবারে শেষে অথবা শেষ সপ্তাহের শুরুর দিকে তারেক রহমান দিল্লি সফরে যাচ্ছেন। এটা ঢাকা ও দিল্লির কূটনৈতিক একাধিক সূত্রে নিশ্চিত হয়ে গেছে। প্রশ্ন হলো, কেন ব্রিক্সের মতো একটি বহুপাক্ষিক সম্মেলন, যেখানে বিশ্বের অনেক পরাশক্তির শীর্ষ নেতাদের সাথে বৈঠকের সুযোগ ছিল, সেটিকে পাশ কাটিয়ে ভারতে দ্বিপাক্ষিক সফরে যেতে চান তারেক রহমান? কূটনৈতিক সূত্রগুলো বলছে, সম্প্রতি প্রতিবেশী দেশ দুটি যে ইস্যুটির কারণে চরমভাবে প্যাক চ্যানেল ডিপ্লোমেসির চর্চা করছে, সেই ইস্যুটির কারণেই দুই দেশের শীর্ষ নেতার বৈঠক জরুরি হয়ে পড়েছে। আর এই পুরো বিষয়টাতে থার্ড পার্টি মিডিয়েশন হিসেবে ভূমিকা রাখছে কয়েকটি শক্তিশালী দেশ। ক্ষমতা হারানোর 2 বছরের মাথায় গত 5 আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবার মতো ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অডিও বক্তব্য এবং সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়ে হইচই ফেলে দিয়েছিলেন। তার বক্তব্য থামাতে প্রথমে ভারত সরকারকে অনুরোধ করেও কোনো ফল পায়নি বাংলাদেশ সরকার। পরে সমালোচনা সত্ত্বেও বাংলাদেশের গণমাধ্যমে শেখ হাসিনার ওই অনুষ্ঠানের খবর প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছিল। শেখ হাসিনার এমন পাবলিক ফোরামে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্কে উত্তেজনা দেখা দেয়। এর আগে বিমস্টেকের সভাপতি হিসেবে তারেক রহমানকে সেপ্টেম্বরের 12 থেকে 13 তারিখ দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিক্স সম্মেলনে যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু দিল্লিতে সংবাদ সম্মেলনে শেখ হাসিনার বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে সামনে আসা উত্তেজনার প্রেক্ষিতে তারেক রহমান ওই সম্মেলনে যোগ দিবেন কিনা এবং আদৌ তিনি ভারত সফরে যাবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। 2026 সালে ব্রিক্সের সভাপতির দায়িত্ব পালন করছে ভারত। বাংলাদেশ ব্রিক্সের সদস্য দেশ নয়, তবে ব্রিক্সের নিয়ম অনুযায়ী বিভিন্ন আঞ্চলিক জোটের নেতাদের সম্মেলনের আউটরিচ অধিবেশনে আমন্ত্রণ জানানো হয়। এই আঞ্চলিক জোট হচ্ছে বিমস্টেক বা বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। বিভিন্ন সময়ে সদস্য দেশগুলোর সরকার প্রধানেরা বিমস্টেকের চেয়ারম্যান পদের দায়িত্ব পালন করেন।
2025 সাল থেকে বিমস্টেকের চেয়ারম্যান পদটি রয়েছে বাংলাদেশে। সেই হিসেবে বর্তমান এই জোটের চেয়ারম্যান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। গত জুলাইয়ে ঢাকায় ভারতীয় হাইকমিশনের মাধ্যমে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি কূটনৈতিক পত্র পাঠিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ব্রিক্সের আউটরিচ অধিবেশনে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানায় ভারত। এরপর গত প্রায় 1 মাস ধরে আলোচনা চলছে ওই সম্মেলনে অংশ নিতে ভারত সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যাবেন কিনা। বুধবার পর্যন্ত এই সম্মেলনে তারেক রহমানের যোগ দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শহীদুল করিম। বৃহস্পতিবার দিল্লি ও ঢাকার একাধিক কূটনৈতিক সূত্রে জানা গেছে তারেক রহমান ব্রিক্সের সম্মেলনে যাচ্ছেন না, বরং সেখানে তিনি প্রতিনিধি পাঠাবেন। তবে ব্রিক্স সম্মেলনের আগেই তারেক রহমান দিল্লি যাচ্ছেন। ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো বলছে বাংলাদেশের জন্য এই মুহূর্তে ডিসেম্বরে মেয়াদ উত্তীর্ণ হতে যাওয়া গঙ্গা পানি বন্টন চুক্তি, তিস্তা প্রকল্প আর ভারত থেকে আরো বেশি পরিমাণে ডিজেল আনার ইস্যুগুলো গুরুত্বপূর্ণ। তবে দুই পক্ষের জন্য শেখ হাসিনার দেশে ফেরার ইস্যুটি অন্য সব ইস্যু নিয়ে আলোচনাকে চাপিয়ে যাচ্ছে। বিষয়টিকে কূটনীতিকরা বলছেন ব্যাক চ্যানেল ডিপ্লোমেসি ইস্যু, যেটি নিয়ে প্রকাশ্যে কোনো পক্ষই খুব বেশি কিছু কিংবা নির্ধারিত বক্তব্যের বাইরে কিছু বলতে পারে না। শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতেই দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠক হওয়া জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ঢাকার একজন কূটনীতিক বলছেন 24 আগস্টের পর ভারত বাংলাদেশের সম্পর্কে যে অবনতি হয়েছিল বিএনপি ক্ষমতা আসার পর তা অনেকখানি ঠিক হয়। যেমন ইউনূসের আমলে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ থাকলেও বিএনপি আমলে আবার চালু হয়। আবার গত মার্চ এপ্রিলে ইরান যুদ্ধ চলাকালে জ্বালানি ক্রাইসিসের সময় ভারত 30,000 টন ডিজেল দিয়ে বাংলাদেশকে সাহায্য করেছিল। পাশাপাশি ভারত ও বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক বেশ সচল আছে। তাহলে এই মুহূর্তে দুই দেশের সম্পর্কের মধ্যে উত্তেজনা কি নিয়ে? এর পেছনে আছে শেখ হাসিনার দেশে ফেরা এবং তার সঙ্গে আছে বাংলাদেশের রাজনীতিতে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি ফিরিয়ে আনা, যেটি এই মুহূর্তে শুধু ভারতের নয় বেশ কয়েকটি শক্তিশালী দেশেরও মাথা ব্যথা। সূত্রগুলো বলছে এই ইস্যুতে শুধু ভারত ও বাংলাদেশই নয়, ভূরাজনৈতিক ক্ষেত্রে শক্তিশালী আরো কয়েকটি পক্ষ জড়িত আছে। কূটনৈতিক ভাষায় বিষয়টিকে বলা হয় থার্ড পার্টি মিডিয়েশন। ঢাকার একজন কূটনীতিক বলছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ও ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু সার্জিও গোরের বাংলাদেশ সফর, এই সফর এসে ভারতের হাই কমিশনের সাথে তার বৈঠক এবং এরপর শেখ হাসিনার দেশে ফেরার ইস্যুটি এতটা আলোচনায় আসা এই থার্ড পার্টি মিডিয়েশনের বিষয়টির দিকে ইঙ্গিত দেয়। ওই কূটনৈতিক মনে করেন শেখ হাসিনার দেশে ফেরার ইস্যুটি এখন ভারত ও বাংলাদেশের জন্য সবচেয়ে ক্রিটিক্যাল ইস্যু হয়ে যাওয়ার জটটি খুলছে ওই পরাশক্তিগুলো। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে দিল্লিতে সংবাদ সম্মেলনে অংশ নিতে দেওয়ার মাধ্যমে ভারত সরকার বাংলাদেশের সরকারকে বার্তা দিয়েছে দুই দেশের মধ্যকার আলোচনা শেখ হাসিনা ইস্যু শুরু না করে হওয়ার আশা ক্ষীণ। কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রেক্ষাপট ও পরিস্থিতির কারণে বিষয়টি নিয়ে দুপক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু বলা সম্ভব নয়। নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের দায়িত্ব পালন করছেন এমন একজন সাবেক কূটনীতিক বলছেন যখন কোনো জটিল ও স্পর্শকাতর ইস্যু নিয়ে দুই দেশের আনুষ্ঠানিক সম্পর্কের বাইরে বা অপ্রকাশ্য চ্যানেলে, যেমন গোয়েন্দা সংস্থা, বিশেষ দূত বা বিশ্বস্ত মধ্যস্থতাকারীদের মাধ্যমে সংবেদনশীল বিষয়ে আলোচনা চালায়, সেটি হলো ব্যাক চ্যানেল কূটনীতি। গত 9 আগস্ট ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের 4 জন শীর্ষ কর্মকর্তা বাংলাদেশে এসেছিলেন। আর তারা যেদিন বাংলাদেশ সরকারের শীর্ষ ব্যক্তিদের সাথে বৈঠক করেছেন সেদিন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন। সেদিনই আবার দীনেশ ত্রিবেদী দিল্লি যান এবং সেখানে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেন। আবার একই সময় পরপর 2 দিন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে বৈঠক করেছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ও ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু সার্জিও গোর। দিল্লির একটি সূত্র বলছে দীনেশ ত্রিবেদীর সাথে অজিত দোভালেরও বৈঠক হয়েছে, তবে সেই বৈঠকটি সার্জিও গোরের সাথে দোভালের বৈঠকের আগে নাকি পরে হয়েছে সেটি নিশ্চিত হওয়া যায়নি। দিল্লি সূত্রগুলো বলছে সার্জিও গোর 13 আগস্ট দিল্লিতে আরো 2টি শক্তিশালী দেশের প্রতিনিধিদের সাথে বৈঠক করেছেন যারা বাংলাদেশের জন্য দাতা দেশ এবং ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে পরিচিত। তারেক রহমান যে খুব শিগগির ভারত সফরে যাচ্ছেন সেটার ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। 13 আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তার সরকার পজিটিভ, এখনো সম্ভাবনা আছে ভারত সফরের। ব্রিক্স সম্মেলনের আগেই ভারত সফর করতে পারেন এমন ইঙ্গিত পাওয়া গেছে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কথা থেকে। তিনি বলেছেন ব্রিক্স সম্মেলনের তো অনেক দেরি, 1 মাস বহু কিছু হয়ে যেতে পারে। সরকারও ব্যস্ত রয়েছে, প্রধানমন্ত্রী ব্যস্ত, তার মধ্যে যদি সবকিছু মিলে অবশ্যই ভারত সফর হবে। সূত্রগুলো বলছে শেখ হাসিনার সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের সময় থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে যে সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়েছিল সেটি কাটিয়ে উঠতে দুই দেশের পক্ষ থেকে চেষ্টা ছিল, কিন্তু শেখ হাসিনার ইস্যুটি সমাধান না করে যে আলোচনা আগাবে না সে বার্তা ভারতের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে দেওয়া হয়েছে। তাছাড়া থার্ড পার্টিগুলো এ নিয়ে তাদের বার্তা দিয়েছে। ফলে এখন অপেক্ষা দুই দেশের শীর্ষ নেতার বৈঠকের পর দুই দেশের পক্ষ থেকে সমীকরণগুলো চূড়ান্ত করা। ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে 5 আগস্ট শেখ হাসিনার বক্তব্য দেওয়ার প্রতিবাদে প্রেস লিস্ট দেওয়ার পরও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দক্ষিণ এশিয়ার ডিজিকে ভারত সফরের প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছেন। ওই সূত্রটি বলছে বাংলাদেশ ভারত টানাপোড়েন কাটিয়ে স্বাভাবিক সম্পর্ককে এগিয়ে নিতে ব্রিক্সের মতো বহুপক্ষীয় সম্মেলনে ভারত যাওয়ার চেয়ে দ্বিপক্ষীয় সফর দুই দেশের জন্য বেশি কার্যকর হবে। এতে দুই দেশের প্রধানমন্ত্রী সরাসরি আলোচনায় বসতে পারবেন এবং গুরুত্বপূর্ণ বিষয় যেমন গঙ্গা চুক্তি নবায়নের রাজনৈতিক আলোচনা, তিস্তা নিয়ে আলোচনা সহ 2 বছরের বাণিজ্যিক বাধা দূর করা, মানুষের যোগাযোগ সহজ করার মতো বিষয়গুলোতে অগ্রগতি সম্ভব। শেখ হাসিনার দেশে ফেরার ইস্যুতেও দুপক্ষের মধ্যে বোঝাপড়া তৈরির সুযোগ থাকবে এই সফরে। সূত্রটি বলছে বাংলাদেশের পক্ষ থেকে প্রকাশ্যে শেখ হাসিনার প্রত্যর্পণের কথা বলা হলেও ভারতের পক্ষ থেকে এরই মধ্যে প্রত্যাবর্তনের কথা জানিয়ে দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে ব্রিক্সের চেয়ে দ্বিপক্ষীয় সফর দুই প্রতিবেশীর মধ্যে আস্থা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলছে সূত্রগুলো। সেটি হলো চলতি মাসের শেষ সপ্তাহে নয়াদিল্লি যাবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শিগগিরই জানানো হবে দুই দেশের সম্পর্ককে ইতিবাচক, স্থিতিশীল ও জনকেন্দ্রিক ভিত্তির উপর দাঁড় করাতে ভারতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে দিল্লি যাবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।
দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।